ক্ষমতায় এসেই একই কাণ্ড ঘটিয়ে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের পকেটের টাকায় কিনছেন গাড়ির তেল। প্রোটোকল ভেঙে রাস্তায় নেমে যা করলেন তাতে তো চক্ষু চড়ক গাছ সবার। ভাবা যায় এতদিন আমরা যা দেখে অভ্যস্ত তার পুরো উল্টো চিত্র। রাজপথ কাঁপানো সাইরেনের শব্দ নেই, নেই পুলিশের হুইসেল, নেই ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে জ্যামে আটকে রাখার সেই চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী কি তবে সাধারণ আমজনতা হয়ে গেলেন? ভিআইপি কালচারের দিন কি তবে সত্যি সত্যি শেষ হতে চলেছে বাংলাদেশে? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অজানা এবং অবিশ্বাস্য তথ্যের বিশ্লেষণ করব যা শুনলে আপনিও নড়ে চড়ে বসতে বাধ্য হবেন। সরকারের শুরুতেই নেওয়া এই বৈপ্লবিক সিদ্ধান্তগুলো কি কেবলই লোক দেখানো চমক, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো মাস্টার প্ল্যান? চলুন সব কিছুর ময়না তদন্ত করা যাক। শুরুতেই আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়টিতে, প্রধানমন্ত্রীর গাড়ি এবং প্রোটোকল। আমাদের দেশে এতদিন একটা অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছিল যে ভিআইপি মুভমেন্ট মানেই সাধারণ মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রীর গাড়ি বহর মানেই তো রাজকীয় ব্যাপার স্যাপার। সাধারণত প্রধানমন্ত্রীর বহরে আমরা 13 থেকে 14টি গাড়ির লম্বা লাইন দেখতেই অভ্যস্ত। নিরাপত্তার চাদরে মোড়া সেই বহর যখন যায় তখন রাস্তার দুই পাশে সব স্থবির হয়ে পড়ে। কিন্তু এবারের চিত্রনাট্য যেন সম্পূর্ণ ভিন্ন। খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসেই প্রোটোকল নিয়ে এক বিশাল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন সরকারি গাড়ি তিনি ব্যবহার করবেন না। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মানে হলো গাড়ির ড্রাইভার থাকবে তার ব্যক্তিগত, এমনকি গাড়ির জ্বালানি তেলও কেনা হবে নিজের পকেটের টাকায়। রাষ্ট্রীয় কোষাগারের টাকা বাঁচানোর এমন উদ্যোগ কি এর আগে কখনো দেখা গেছে? শুধু তাই নয়, সেই বিশাল গাড়ি বহরও আর থাকছে না। নতুন নির্দেশনায় গাড়ির সংখ্যা কমিয়ে মাত্র 4টিতে নামিয়ে আনা হয়েছে। ভিআইপিদের গাড়িতে পথ করে ওরা জাতীয় পতাকা ক্ষমতার দাপট দেখানোর অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানেও এসেছে বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাধারণ চলাচলের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না। পতাকা কেবল তখনই ব্যবহার করা হবে যখন তিনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন, অর্থাৎ দৈনন্দিন অফিস বা ব্যক্তিগত কাজে যাতায়াতের সময় তার গাড়িটি আর 10টা সাধারণ গাড়ির মতোই রাস্তায় চলবে। এখন প্রশ্ন হলো, এই যে কৃচ্ছ সাধনের গল্প, এটা কি কেবলই লোক দেখানো, নাকি এর সুদূর প্রসারী কোনো প্রভাব পড়বে প্রশাসনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে প্রশাসনিক কাজের ধরনের দিকে। মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এর ফলে সচিবালয় থেকে সব মন্ত্রী এবং সচিবদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটতে হয়, আর এই আসা যাওয়ার পথে তৈরি হয় বিশাল যানজট। রাজধানীর মানুষ জানে এই সময়টাতে রাস্তায় বের হওয়া মানেই নরক যন্ত্রণা। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনব নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক এখন থেকে বেশিরভাগ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এর ফলে মন্ত্রীদের আর দল বেঁধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটতে হবে না। রাস্তায় ভিআইপি মুভমেন্ট কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। সচিবালয়ে বসে কাজ করার এই সিদ্ধান্ত প্রশাসনের কাজে কতটা গতি আনবে সেটাই সময় বলে দেবে। তবে গতির কথা যখন উঠলই, তখন আরেকটি ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে রাখি। প্রশাসনিক কাজে বাড়তি গতি আনতে প্রধানমন্ত্রী সপ্তাহে 6 দিন অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি শনিবারও তার কার্যালয় খোলা থাকবে। যেখানে সরকারি ছুটির আমেজে শনিবারে ঢিলেঢালা ভাব থাকার কথা, সেখানে খোদ প্রধানমন্ত্রী অফিস করবেন। এটা প্রশাসনের অন্য কর্মকর্তাদের জন্য নিঃসন্দেহে এক কড়া বার্তা। কাজের প্রতি এই বাড়তি মনোযোগ কি নতুন বাংলাদেশের ইঙ্গিত? এবার আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। এমপি বা সংসদ সদস্য হওয়া মানে আমাদের দেশে ধরা হয় হাতে আকাশের চাঁদ পাওয়া। এমপি হলেই শুল্কমুক্ত দামি গাড়ি, আমদানির সুযোগ, আর ঢাকায় সরকারি প্লট পাওয়ার নিশ্চয়তা। এগুলো তো অলিখিত অধিকারের মতোই ছিল, কিন্তু এবার সংসদ গঠনের পরপরই এক বড় ধাক্কা এসেছে এমপিদের সুযোগ সুবিধার ক্ষেত্রে। বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরপরই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন। তারা কেউ শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। দলের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনগণের টাকায় কেনা বা জনগণের সম্পদ হিসেবে গণ্য এই সুবিধাগুলো ত্যাগ করা নিঃসন্দেহে একটি সাহসী এবং প্রশংসনীয় উদ্যোগ। সরকারি সুযোগ সুবিধা কমিয়ে আনার এই নীতিগত সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত অটুট থাকে,
তবে তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। রমজান মাস এসেছে আর আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ার এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে মাছ, মাংস, দুধ আর ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এই কষ্ট লাঘব করতে তারেক রহমান এবার বড়সড় উদ্যোগ নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন আগামী 180 দিনে বা 6 মাসের একটি রোডম্যাপ তৈরি করা হবে। সরকার অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়নের জন্য এই পরিকল্পনা ঘোষণা করবে। সবচেয়ে বড় খবর হলো ফ্যামিলি কার্ড। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ও খাদ্যমন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি ফ্যামিলি কার্ড চালুর কর্মসূচি চূড়ান্ত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেছেন তারেক রহমান নিজেই। সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে হতদরিদ্র নারীদের এই ফ্যামিলি কার্ড দেয়া হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কার্ডে আসলে কত টাকা থাকবে? জানা গেছে কার্ডধারীরা এর মাধ্যমে নগদ 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। বর্তমান বাজারের অবস্থায় এই টাকাটা নিম্ন আয়ের মানুষের জন্য ঈদের আগে বড় একটি স্বস্তি নিয়ে আসবে। এই ফ্যামিলি কার্ড প্রকল্পটিকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে। 2 জন মন্ত্রী ও 2 জন উপমন্ত্রী সহ মোট 15 জন সদস্যের এই কমিটির নাম দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই কমিটির প্রধান হিসেবে থাকছেন অর্থমন্ত্রী। কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি যাতে না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসা যাক রমজানের বাজার পরিস্থিতির কথায়। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন বা আমিষের চাহিদা পূরণের আওতায় আনা হবে। এবার 10 লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এর জন্য রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুর সহ 25টি স্পট বা জায়গায় বিশেষ বিক্রয় কেন্দ্র বসানো হবে। এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস ধরে। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। তারেক রহমানের মতে এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক হবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে করার পরিকল্পনাও রয়েছে। এছাড়াও নির্বাচনী অঙ্গীকার হিসেবে কৃষি কার্ড এবং হেলথ কার্ড চালুর কথাও ভাবছেন তিনি। শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল হকও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে তার মন্ত্রণালয়কে দুর্নীতির প্রভাব মুক্ত রেখে দৃশ্যমান উন্নয়ন করতে হবে। সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, কিন্তু এখনই তারা আগামী দিনের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। তবে আসল চ্যালেঞ্জ হলো বাস্তবায়ন। অতীতেও আমরা অনেক ভালো ভালো উদ্যোগের কথা শুনেছি, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে আর তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে যাতে কোনো দুর্নীতি না হয় এবং রমজানের পণ্য যাতে কালো বাজারে চলে না যায় সেদিকে কড়া নজরদারি প্রয়োজন। 180 দিনের রোডম্যাপ বাস্তবায়ন কতটুকু সফল হবে সেটার উপরই নির্ভর করছে তারেক রহমানের প্রাথমিক সাফল্য। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরকার শুরুতেই বেশ কিছু ব্যতিক্রমী এবং জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছে। ভিআইপি কালচার ভাঙা, এমপিদের সুবিধা ত্যাগ, মন্ত্রীদের দৌড়ঝাঁপ পাওয়ানো এবং সাধারণ মানুষের জন্য ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি, সবকিছুই ইতিবাচক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শক্তিশালী সিন্ডিকেট কি এত সহজে হার মানবে? প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজরা কি এই পরিবর্তন মেনে নেবে, নাকি সব উদ্যোগী শেষ পর্যন্ত ফাইলবন্দি হয়ে পড়ে থাকবে? এই টানটান উত্তেজনার রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কি মতামত? তারেক রহমানের এই উদ্যোগগুলো কি সফল হবে, নাকি এগুলো শুধুই রাজনৈতিক চমক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রাজনীতির ভেতরের খবর, অজানা সব তথ্য এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।